নমস্কার। আজকে আবার এসেছি। টপিক হচ্ছে বিশু জ্যাঠা বলছে কি। আন্দোলনের নামে এত গাঁজাখুরি গল্প, সে কি? সত্যিকারের এই আন্দোলন, যে আন্দোলন চলছে, ডাক্তারদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে নানান গাঁজাখুরি গল্প দিয়ে তৈরি একটা আন্দোলন, যে আন্দোলন হবার কথাই ছিল না। যে আন্দোলন শুধুমাত্র হবার কথা ছিল অভয়ার দ্রুত বিচার এবং বাংলার মহিলাদের, আমার আপনার বাড়ির মা বোনেদের সম্ভ্রম রক্ষার লড়াই, অধিকার রক্ষার লড়াই। প্রথমটা তাই ছিল, কারণ এই ঘটনার যে বীভৎসতা আর.জি. কর হসপিটালের, তার যে খারাপ দিক, সমাজের যে কালো দিক, সেগুলো নিয়ে আন্দোলন দানা বেঁধেছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই আন্দোলনে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ, কারণ তাদেরও চিন্তা ছিল, তাদেরও ভাবনা ছিল যে আমার আপনার বাড়ির মেয়েরাও তো রাস্তায় বেরোয়, বাইরে যায়, তো একজন ডাক্তার যদি তার কাজের জায়গাতে এইরকম অবস্থার শিকার হতে পারে, তাহলে আমাদের বাড়ির মা বোনদের সিকিউরিটি কোথায়? তো সেই আন্দোলন যখন দানা বাঁধল, তারপর দেখলাম কিছু স্বার্থান্বেষী জুনিয়র ডাক্তার রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আন্দোলনের গতিমুখ, অভিমুখ দিনে দিনে চেঞ্জ করতে শুরু করলেন, কিছু মিথ্যার আশ্রয় নিয়ে, শুধুমাত্র আন্দোলনটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। প্রথম দিকে আমরা দেখেছি, যখনই সাধারণ মানুষ ইনভলভ হয়েছে, যে রাজনৈতিক দলগুলোর বাংলাতে জায়গা নেই বা জায়গা আস্তে আস্তে কমছে, তারা সেখানে ইনভলভ হয়েছেন, পাশ থেকে হোক পিছন থেকে হোক, তারা ইনভলভ হয়েছেন। এবং তারা বিভিন্ন ক্লিপিংসে আমরা পেয়েছি, আমরা দেখেছি যে কেউ বলছেন লাশ ফেলতে হবে, না হলে তো এই আন্দোলনকে কন্টিনিউ করা যাবে না। এবং সেই মোতাবেক বিভিন্ন রকম ভাবে পিছন থেকে ছায়া যুদ্ধ, মানে সামনে কাউকে এগিয়ে দিয়ে ছাত্র সমাজের নামে, নবান্ন ঘেরাওয়ের নামে বিভিন্ন কথাবার্তা হয়েছে। এবং সেখানে একটা ন্যারেটিভ তৈরি করে ফেললো তারা, কি দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমি সেটা নিয়েও কিছু বলবো না, কিন্তু যেটা নিয়ে আজকে মূল কথা, প্রথমে মানুষ সামিল হল, সাধারণ মানুষের আন্দোলন রাস্তায় দেখা গেল, মোড়ে মোড়ে দেখা গেল, রাত জাগা, রাত দখল, ক্যান্ডেল নিয়ে, বাতি নিয়ে বিভিন্ন মিছিল, মৌন মিছিল, অভয়ার দ্রুত বিচারের দাবিতে, সমস্ত কিছু চলছিল ঠিকঠাক। কিন্তু এই ব্যাপারটা কদিন হতে পারে, কারণ জুডিশিয়ারি একটা ব্যবস্থা রয়েছে, তাকে সময় দিতে হয়, সেই সময়ের মধ্যে সেটা করতে হয় বা সেগুলো ঘটে। বিচার ব্যবস্থা আমাদের দেশে যেরকম, সেইভাবেই সেটা চলে। আবেদন থাকতে পারে যে দ্রুত করতে হবে, নিশ্চিতভাবে থাকতে পারে, সেই আবেদন নিশ্চিতভাবে ছিল সাধারণ মানুষের। এবং কিছু পরিবর্তন, কিছু দাবি, কি দাবি? সাধারণ মানুষ, সাধারণ মহিলাদের প্রোটেকশন কোথায়? কালকে তো এটা অন্য কারোর সঙ্গেও ঘটতে পারে, সেই জায়গাগুলো নিয়ে আন্দোলন ছিল। আন্দোলনকে প্রথম সরিয়ে দেওয়া হলো মিথ্যের বেড়া জালে, মিথ্যে দিয়ে পুরো আন্দোলনটাকে আরো তার বিভৎসতা বাড়াবার চেষ্টা করা হলো। 150 গ্রাম বা 150 ml সিমেন্ট তত্ত্ব বাজারে আনার পর নিয়ে এলেন কারা? কোনো পাগলে না, কোনো হকার না, যে তারা হকার যেরকম করেন, আমার জিনিসটা খুব ভালো বলে জিনিস বিক্রি করেন। সুতরাং সেখানে না একটা চিন্তা থেকে যায়, ভাই তোমার জিনিস তো তুমি ভালো বলবে। এইটাকে নিয়ে এলেন বাজারে বিশিষ্ট চিকিৎসক একজন, তার মুখ দিয়ে প্রথম বেরোলো যে পোস্টমর্টমে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। এটা নিয়ে বিভিন্ন সংবাদ, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ট্রোল হয়েছে, আমরা দেখেছি। সময়ের সাপেক্ষে
সেগুলো আবর্তিত হয়েছে, ঘুরেছে। সেটা দিয়ে বীভৎসতা দেখানো হলো এবং বাংলার মানুষ সেটাকে বিশ্বাস করলেন। কারণ এক ডাক্তারবাবু বলছেন যে এত বীভৎস ঘটনা, একজন নয় তাহলে অনেকজন মিলেন এই অভয়ের উপর অত্যাচার সংঘটিত হয়েছিল। কি বীভৎস ব্যাপার, সত্যিকারের গায়ে কাঁটা দিয়ে ওঠে এইসব কথা শুনল। সাধারণ মানুষের তো হবেই। কিন্তু পরবর্তীকালে কি জানা গেল? পরবর্তীকালে জানা গেল সর্বৈব মিথ্যে কথা 150 গ্রাম সিমেন্টের গল্প। এটি গল্প তৈরি করেছিলেন সুপরিকল্পিতভাবে জুনিয়র ডাক্তাররা, তৈরি করে বাজারে ছেড়েছিলেন যাতে আন্দোলনের গতি প্রকৃতি আরো বৃদ্ধি পায়, আন্দোলন যাতে আরো বেশি বৃদ্ধি পায়। কিন্তু মিথ্যা কতদিন আপনি রাখবেন, কতদিন আপনি ধরে রাখবেন? ঠিক একটা টাইমের পর এই 150 গ্রাম সিমেন্টের গল্পটা শেষ হয়ে গেল। আর একটা নতুন গল্প ঠিক ল্যাটারালি তৈরি করে ফেললেন। তার কারণ ওনারাও জানতেন যে এটা বেশি দিন টিকবে না। পাশাপাশি হলো কি, পাশাপাশি পিএম রিপোর্ট নিয়ে গল্প বলা হলো যে পিএম করতে গিয়ে পাওয়া গেছে কি, পিএম করতে গিয়ে পাওয়া গেছে যে অভয়ার নাকি কোমরের হাড় ভাঙা, গলার হাড় ভাঙা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তথ্য, এবং সেগুলোকে নাকি বাইরে বলা হচ্ছে না। অথচ পিএম রিপোর্ট যখন এলো, সেই পিএম রিপোর্টে দেখা গেল না কোনো বনি ইনজুরি নেই, কিছু অ্যাব্রেশন রয়েছে তার গালে মুখে ইত্যাদি জায়গায়। এবং সব থেকে বড় কথা, যখন পিএম রিপোর্ট নিয়ে অভয়ের মা বাবাকে প্রশ্ন করা হলো, তিনি সাধারণ মানুষ, তিনি বললেন দেখুন এগুলো ডাক্তাররাই ভালো বলতে পারবে। ডাক্তারদের তরফ থেকে তখন ছড়িয়ে দেওয়া হলো কি, তড়ি ঘড়ি পিএম করা হয়েছে। কেন আরজি করেতেই পিএম করা হলো? ডাক্তাররা প্রশ্ন তুলছেন, ডাক্তার এই প্রশ্ন সাধারণ মানুষকে দিয়ে তোলাবার চেষ্টা করছেন। তারা চাইলো আরজি করেতেই পিএমটা হোক। সেখানে তো জুনিয়র ডাক্তাররা চেয়েছেন এবং সেখানে অভয়ের বাবার নিজের সিগনেচার রয়েছে 3:55 9 তারিখে তিনি বলছেন, এবং তার সঙ্গে জুনিয়র ডাক্তাররা বলছেন যে আরজি করেতেই পিএম হোক। এবং জুনিয়র ডাক্তাররা একটা অ্যাপিল করেছিলেন, তাদের দাবি জানিয়েছিলেন যে এই শর্ত থাকলে তবে আরজি করে পিএম করতে দেওয়া হবে। সেই শর্ততে জুনিয়র ডাক্তাররা দাবি জানিয়েছিলেন পিএমটা আরজি করে হোক, এবং তার সঙ্গে অভয়ের বাবা ছিলেন। এবং পোস্টমর্টেম হয়ে যাবার পর সেখানে পোস্টমর্টেমটা যে ঠিকঠাক হয়েছে এবং যে দাবি জানিয়েছিলেন যে এটা স্যাটিসফাই করবেন, দেখুন দাবিগুলো আমি দিয়ে দিচ্ছি ছবি। দেখলেন দাবিগুলো? একটুখানি আপনাদের বলে দিই যে সেখানে অন বিহাফ অফ রেসিডেন্ট ডক্টর তারা এটা দাবি জানাচ্ছেন আরজি করের প্রিন্সিপালকে। সেখানে প্রথম যেটা বলছেন যে পোস্টমর্টম উইল বি ক্যারিড আউট অ্যাট আরজি কর মেডিকেল কলেজ আন্ডার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রেজেন্স, অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পিএমটা করতে হবে। The whole examination procedures and all the evidence will be video recorded for future reference বা ফার্দার রেফারেন্স, এখানে ঠিক বোঝা যাচ্ছে না। তার মানে ভিডিওগ্রাফি করতে হবে পুরো প্রসেসটার। There should be a proper autopsy surgeon team with at least 2 female surgeon in the team, অর্থাৎ যারা পোস্টমর্টম করবেন সেই পোস্টমর্টম যে ডাক্তারবাবুরা থাকবেন তাদের প্রপার অটোপসি সার্জন হতে হবে। আমি জানি না প্রপার অটোপসি সার্জন কি, বা মানে আলাদা কোনো স্পেশালাইজেশন, প্রপার অটোপসি সার্জন মানে এরকম স্পেশালাইজেশন আছে কিনা, যাই হোক মোদ্দা কথা মানে অটোপসি সার্জনকেই থাকতে হবে, সার্জনকে থাকতে হবে, এবং সেই টিমেতে 2 জন মহিলা সার্জন তারা থাকবেন। Immediate judicial magistrate inquiry team needed to be formed and to be punished
with the resident না be published with the resident doctors. আর একবার দেখিনি, এটা ঠিক বোঝা যাচ্ছে না। ওয়ান ইমিডিয়েট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারি টিম নিডেড টু বি ফর্ম অ্যান্ড টু বি পাবলিশড উইথ রেসিডেন্ট ডক্টর। আচ্ছা, মানে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারি, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, কিন্তু প্রিন্সিপালের সেটা এখতিয়ার বহির্ভূত নয়। কিন্তু প্রিন্সিপাল কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারি করাতে পারেন না। এটা যাই হোক, জুনিয়র ডক্টররা হয়তো জানেন না। ডিউরিং দ্য অটোপসি প্রসিডিওর 4 ফিমেল পিজিটিভ শুড বি প্রেজেন্ট। যখন অটোপসি প্রসিডিওর চলবে সেখানে 4 জন মহিলা পিজিটি, তারা লেডি পিজিটি ডক্টর সেখানে থাকবেন। এই মর্মে তারা রইলেন। এবং সব থেকে বড় কথা, পরের পাতাতে আপনারা দেখতে পাবেন তারা সেখানে বা দেখেছেন, তারা লিখছেন উই আর প্রেজেন্ট ডিউরিং দ্য অটোপসি অ্যান্ড উই আর স্যাটিসফাইড। সেখানে তিতাস পাল জুনিয়র ডাক্তাররা, তারা আরো আছে রুমা বেরা, রিয়া বেরা, মৌতিসা ঘড়ুই, এম সাহা, নর্মতা বা এরকম কিছু নাম সাহা, এরা রয়েছেন। এবং সেই পিএম নাম্বার 1584 9/8/2024, এটা আপনারা দেখেছেন। তাহলে বুঝুন মিথ্যা কথাটা কোন জায়গায়। তারা রইলেন অটোপসিতে, তারা ডিউরিং দ্য পোস্টমর্টমে তারা প্রেজেন্ট রইলেন, তাদের দাবি মেনেই পোস্টমর্টম হলো। সেখানে রইলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেখানে রইলেন ডাক্তাররা, ডাক্তার প্রতিনিধিরা, ঠিক যেমনটা তারা প্রিন্সিপালের কাছে বলেছিলেন, চেয়েছি, তারাই রইলেন। এবং পোস্টমর্টমের পর তারা বললেন যে তারা স্যাটিসফাইড, এবং তারপর ফাইনাল পোস্টমর্টম রিপোর্ট পাবলিশড হলো। সেই ফাইনাল পোস্টমর্টম রিপোর্টে সেখানে বনি ইনজুরির কথা কোনো দেখা গেল না, সেখানে বনি ইনজুরি বলা হলো না। এবার দেখে নিন পোস্টমর্টম রিপোর্টটা। পুরোটাই গল্প, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গল্প তৈরি করা হয়েছে। কারা গল্প তৈরি করেছে? জুনিয়র ডাক্তার, আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা গল্প তৈরি করেছেন। সেই গল্প আমাদের কাছে রিপ্রেজেন্ট করেছেন, আম জনতার কাছে রিপ্রেজেন্ট করেছেন সেই মিথ্যা গল্প। যারা রইলেন, যারা বললেন স্যাটিসফাইড বলে সই করলেন, তাদের দাবি মেনে পিএম হলো, তারপরে রটিয়ে দেওয়া হলো কেন আর্জি করে পিএম হলো। পিএম প্রসেস প্রপার হয়নি, পিএমটা নাকি ঠিকঠাক করা হয়নি, অথচ জুনিয়র ডাক্তারদের দাবি মেনে জুনিয়র ডাক্তাররা প্রেজেন্ট রইলেন, তারা সেখানে বলে দিলেন তারা স্যাটিসফাইড। এই গল্পকে কি বলবো? সাধারণ মানুষ তো এই গল্প জানছেন, দেখছেন, বা আমাদের মাধ্যমে দেখতে পাবেন। তারা এত মিথ্যাচার, এত মিথ্যা দিয়ে রাজনীতি, আরো মিথ্যা আছে, আরো মিথ্যা আছে, সেগুলো আপনাদের আবারও বলবো। তার মধ্যে কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি, ফিরে এসে আপনাদের সেই আর এক বড় মিথ্যাচারের গল্প। কারণ এটা যখন প্রমাণ হয়ে গেল, এটা যখন বোঝা গেল যে না, পিএম রিপোর্ট নিয়ে আর কোনো কথা বলা যাবে না, কেন তড়িঘড়ি হলো, কেন আর্জি করেই হলো, সেটা নিয়ে যখন আর কোনো কথা, কারণ পিএম রিপোর্ট বাজারে চলে এসেছে, মানুষ জানতে পারছে, মানুষ বুঝতে পারছে জুনিয়র ডাক্তাররা মিথ্যে কথা বলে আন্দোলনকে টেনে হিজড়ে বাড়াতে চাইছে শুধুমাত্র একটা নৈরাজ্য তৈরি করবার জন্য, বাংলার উৎসব কেন্দ্রিক অর্থনীতিকে নষ্ট করবার জন্য। আজকে সেটা আপনারা দেখতে পেলেন। আবার আসছি কিছুক্ষণ পর, ফিরে এলাম। এবার দেখুন আর একটা মিথ্যাচার। যখন পিএম এর গল্প শেষ হয়ে গেল, পিএম আর মানুষকে বোঝানো যাচ্ছে না, মানুষ আর নিচ্ছেন না, মানুষ আর খাচ্ছেন না, মানুষ আর আন্দোলনমুখী হচ্ছেন না, আস্তে আস্তে ভিড় কমছে, তখন নতুন গল্প আর একটাকে তুলে ধরা হলো। সেটা কি? প্রমাণ লোপাটের গল্প। সেটা হলো প্রমাণ লোপাটের গল্প। প্রমাণ লোপাট কোথায়?
বাথরুম ভাঙা, যে বাথরুম ভেঙে দিয়ে সেই ক্রাইম সিনকে নষ্ট করে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে বা প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। বাথরুম ভাঙলো কারা? তাদের কথায় বাথরুম ভাঙা হলো। একটু সময়টাকে দেখে নিন, তারিখগুলো কিন্তু দেখে নিন। 9 তারিখে যখন এই ঘটনা ঘটল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা সংগঠিত হলেন, একটা আন্দোলন শুরু হলো আর.জি. করের মধ্যে। তার প্রভাব কখনো কিন্তু জনমানসে আসেনি। তারা দাবি জানালেন, তারা বললেন যে হয়তোবা যদি প্রকৃতপক্ষে আমাদের ভালো রেস্টরুম থাকতো, তাহলে অভয়াকে চেস ডিপার্টমেন্টের ওই জায়গায় গিয়ে রেস্ট নিতে হতো না বা যেতে হতো না। সেটা তদন্ত সাপেক্ষ, সেটা যারা তদন্ত করছেন তারা নিশ্চিত বলবেন কোনো এক সময়, কিন্তু এটা ভাবা যেতেই পারে। যেমন আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে কিছু কিনলাম, একটা ক্যারি ব্যাগে আনতে গেলাম, ক্যারি ব্যাগটা ছিঁড়ে পড়ে গেল ওয়েটের জন্য। তো মনে হতেই পারে যদি আমার কাছে বাজারের ব্যাগ থাকতো তাহলে এই জিনিসগুলো নষ্ট হতো না, ছিঁড়ে পড়ে যেত না। ঠিক একই রকম ভাবে জুনিয়র ডাক্তাররা বলল, বা চুক্তিটাও সঙ্গত, এটা সবাই বলবেন। তারা দাবি জানালেন যে ইমিডিয়েট আমাদের রেস্টরুম তৈরি করে দিতে হবে যাতে ফার্দার এই ধরনের ঘটনা না ঘটে। তড়িঘড়ি তাদের দাবি মেনে নিয়ে একটা জয়েন্ট কমিটি তৈরি হল। সেই জয়েন্ট কমিটিতে রইলেন কারা? জুনিয়র ডাক্তাররা, রইলেন সিভিল সেকশনের সিভিল ইঞ্জিনিয়ার এবং আরো অনেকে অ্যাডমিনিস্ট্রেটিভ, আরো অনেকে। এবং তাদের সেই জয়েন্ট কমিটি যখন ইন্সপেকশনে গেলেন, কোন ঘর ভাঙা হবে, কোথা দিয়ে তার দরজা হবে, কোথায় জানালা হবে, কোথায় এইচডিইউ গুলোকে ডাক্তারদের রেস্টরুমে পরিণত করতে হবে, এইচডিইউ কোথায় শিফট করবে, আরে ওরা কোথায় থাকবে, সিস্টারদের চেঞ্জ রুম কোথায় হবে, সেগুলো তারা একটা নিজেরা গিয়ে সেই জায়গায় গিয়ে দেখলেন। সেই টিমে কিন্তু প্রতিনিধি রয়েছেন, তাদের প্রতিনিধি, এই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি। এবং সেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি ফার্স্ট ইয়ার পিজিটি, সেকেন্ড ইয়ার পিজিটি, থার্ড ইয়ার পিজিটি, তারা রইলেন। দেখে নিন সেই ছবি। তারা সত্য কথা বললেন না যে আমাদের নিয়ে তৈরি করা কমিটি, আমরাই বলেছি এই জায়গাগুলো ভেঙে, এই জায়গাটা ভেঙে, এই বাথরুমটা ভেঙে এইভাবে রিনোভেট করতে হবে, তবে আমাদের রেস্টরুম তৈরি হবে, অ্যাটাচ বাথ তৈরি হবে, সমস্ত কিছু তৈরি হবে। তারা কিন্তু প্রকাশ্যে কথা বললেন না। যদি প্রমাণ লোপাটের গল্প হয়ে থাকে, তাহলে যারা ভাঙতে বললেন, যারা এই কমিটির মধ্যে ছিলেন, কেনই বা তারা ভাঙতে বললেন? কেনই বা তারা দেখিয়ে দিলেন ইন্সপেকশন করে যে এই জায়গার এই দরজাটা, এইখানটা ভাঙা দরকার? সেখানে তো ডাক্তারদের প্রতিনিধিরা রয়েছেন। কত বড় মিথ্যে! কারা প্রমাণ লোপাট করতে চেয়েছে? তারপর বলা হলো প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। মানুষ এটাকেও ডাক্তাররা বলছেন বলে ভাবলো, কারণ ডাক্তাররা বলছেন মানে মিথ্যে বলছেন না। আর.জি. করের ডাক্তারবাবুরা তারা সেখানেই থাকেন। তাহলে এই যে জিনিসটা ঘটছে, এটা মারাত্মক খারাপ জিনিস, এবং এটা নির্যাতিতার বিচারের অন্তরায় হয়ে দাঁড়াবে, দ্রুত বিচারের অন্তরায় হয়ে দাঁড়াবে। সবাই বিশ্বাস করলেন। আবার ফেসবুকে ঝড় উঠলো, পাশ থেকে যারা রয়েছেন তো রাজনৈতিক দল, তারা হাততালি দিচ্ছেন, এগিয়ে দিচ্ছেন, লিখে পাঠিয়ে দিচ্ছেন। আর কিছু বোকা শোকা মানুষ আছে, তারা জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছে বা কারোর পোস্টটাকে শেয়ার করছে নিজে লেখা, ভাইরাল হয়ে গেল। একবারও কেউ বললেন না জুনিয়র ডাক্তাররা যে এটা করতে বারণ করেছিল কে, যে না এই মুহূর্তে বাথরুম ভাঙা যাবে না, এই মুহূর্তে ক্রাইম সিন নষ্ট করা যাবে না। এটা বললেন কলকাতা পুলিশ। আর.জি. করের প্রিন্সিপালকে চিঠি দিয়ে তারা জানালেন যে কোনোভাবেই
এখন ক্রাইম সিন নষ্ট করা যাবে না, ক্রাইম সিনের আশপাশে যাওয়া যাবে না। কলকাতা পুলিশ জানালেন আরজি করের প্রিন্সিপাল, আরজি কর কর্তৃপক্ষকে, যে এখন রেনোভেশন, কোনো ধরনের রেনোভেশন এখন করা যাবে না। দেখে নিন সেই কাগজ। দেখলেন ছবি। 13 তারিখে কলকাতা পুলিশ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কে দিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ সুবারবান ডিভিশন কলকাতা। কত তারিখ? সেটা 13 তারিখ। আর আগে যে চিঠিটা দেখেছেন, যে যৌথ কমিটি তৈরি হয়েছে রেনোভেশনের জন্য, সেই তারিখটা দেখবেন, যেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পিজিটিরা সই করেছেন, সেটা দেখবেন। সেটার তারিখ হচ্ছে 12 তারিখ। অর্থাৎ 12 তারিখে ইন্সপেকশন করে 13 তারিখে ঘর ভাঙার কথা বলা হলো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। কলকাতা পুলিশ সেটা বারণ করলেন 13 তারিখে। অথচ এই জুনিয়র ডাক্তার তাদের মঞ্চ থেকে, তাদের জায়গায় দাঁড়িয়ে তারা মানুষকে মিথ্যে জিনিস পরিবেশন করলেন, নিজেরা সিদ্ধান্ত নিলেন যে বাথরুম ভাঙা হবে, আর মানুষকে বললেন যে আরজি কর কর্তৃপক্ষ বা সরকার বকলম, তারা প্রমাণ লোপাটের জন্য তারা বাথরুম ভাঙছে। এই মিথ্যাচারক মানুষ জানতে পারল, বা মানুষ জানতে পারছে। মানুষ যখন জানতে পারছে, তখন আর মানুষ কিন্তু আপনাদের সঙ্গে থাকছে না। এটা কিন্তু আপনারা দেখে ফেলেছে। জোর করে শুধু সরকার বিরোধিতা করে চলেছেন জুনিয়র ডাক্তারবাবুরা। সঙ্গে রয়েছেন তারা, সঙ্গে রয়েছেন কর্পোরেট সেক্টর, সঙ্গে রয়েছেন রাজনৈতিক জমিহারা কিছু রাজনৈতিক দল, যারা রাজনৈতিক মাটি তৈরি করার জন্য অশান্তিটাকে জিয়ে রেখে একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। তারপর তো ধর্ণা হলো, বসে পড়লেন, বড়বাজার থেকে খাটিয়া গেল, উপরে চাঁদোয়া তৈরি হলো, কর্পোরেট খাবার দাবার এলো, লোককে দেখাচ্ছেন সাধারণ মানুষ নিয়ে এসেছে। অথচ ইলেকট্রনিক মিডিয়ায় পরিষ্কার, যে ডাক্তারবাবু খাবার এনেছেন তিনি বলছেন যে তিনি কি কি খাবার এনেছেন, তাতে রসগোল্লাও আছে। এবং কোথা থেকে এসেছেন? তিনি এসেছেন কলম্বিয়া এশিয়া হসপিটাল থেকে, একটা কর্পোরেট সেক্টর থেকে খাবার আসছে। 50 লক্ষ টাকারও বেশি, 55 লক্ষ টাকার আপনাদের বাজেট খরচা করে আন্দোলন করতে গিয়ে। ভাবতে পারেন, 50 লক্ষ টাকা আপনারা আন্দোলন করছেন, সেখানে গান চলছে, সেখানে প্রতিবাদের নামে নাচ চলছে, উদ্দাম নৃত্য, মানুষ দেখছে। কিছু মানুষ সেগুলোকে ভালোবাসেন, তারা আন্দোলনের পাশে রয়েছেন। কেউ ফুটে নেবার জন্য আপনাদের মাথায় হাওয়া দিচ্ছেন, আপনাদের জন্য বায়ো টয়লেট রেডি হয়েছে, সুখে শান্তিতে আছেন। কখনো ডিম, কখনো বিরিয়ানি, কখনো আরো দামি দামি খাবার, রাতে গান, আন্দোলন, সব চলছে সেখানে। কিন্তু আস্তে আস্তে আপনারা জমি হারাচ্ছেন, আপনারা সেটা বুঝতে পারছেন। আস্তে আস্তে আন্দোলনটা শুধু আপনাদের করে নেবেন, আপনাদের সিকিউরিটি, আপনাদের এই চাই, আপনাদের ওই চাই, আপনাদের তাই চাই। বাচ্চা ছেলের বায়না। রূপালী পর্দার নায়িকারা চলে এলেন। একজন রূপালী পর্দার নায়িকা বলছেন, না অভয়া ক্লিনিক তো খুব ভালো চলছে, 442-এ আমার নাম ছিল। শুরু করে কথা বলেন নাকে নাকে, 442-এ তার নাম ছিল। তিনি অভয়া ক্লিনিকে দেখাতে গেছেন। আশ্চর্য হয়ে যাচ্ছি, তিনি এর আগে কোনোদিন সরকারি হসপিটালে দেখাতে গেছেন কিনা একটা বিরাট জিজ্ঞাসা চিহ্ন। তারা কর্পোরেটও দেখান, তারা ভিড় বাড়াতে গেছেন আপনাদের ডাকে, তারা ভিড় বাড়াতে গেছেন, তারা দেখাতে গেছেন। এই যে এলিট ক্লাসের আন্দোলন না, এই এলিট ক্লাস রাস্তায় নেমে পড়েছেন, রূপালী পর্দার নায়িকারা যাচ্ছেন,
তিনি কর্পোরেট জায়গায় দেখাতে না গিয়ে তিনি দেখাতে চলে গেলেন অভয়া ক্লিনিকে, এবং জাহির করে বলছেন মানে ওখানে 442 জন অলরেডি কিন্তু তারা দেখেছে, প্রচুর গল্প তৈরি করলেন, টেনে টেনে বাড়িয়ে গেলেন। তারপর দেখলেন যখন ইলাস্টিক আর বাড়ছে না, পাবলিক যখন সরে যাচ্ছে, তখন পন্থা বদলালেন। কি? সিএম কে বললেন, প্রথমত 3 দিন সিএম ওয়েট করলেন, আপনারা গেলেন। তারপর সিএম যখন তার বাড়িতে সময় দিলেন, আপনারা গেলেন, আপনারা ঘরে ঢুকলেন না। কি না লাইভ স্ট্রিমিং চাই, তাই সেই কারণে আপনারা ঘরে ঢুকলেন। আপনারা আলোচনায় বসলেন না, আপনাদের জন্য আলোচনার টেবিল রেডি ছিল, আপনারা ফিরে এলেন। এইবার শুরু হয়ে গেল আপনাদের আর এক রকম ইলাস্ট্রেশন। এতদিন চলছিল মিথ্যা দিয়ে, যখন সেই মিথ্যাগুলো বাজারে চলে এসেছে, এবার আপনারা ভুল বকতে শুরু করলেন। প্রথমে হলো 5 দফা দাবি, তারপর হলো 7 দফা দাবি, কাল হয়েছে 10 দফা দাবি। দাবি নিয়ে আসছি, দাবির কথাগুলো আপনাদের বলবো, মামলা সুপ্রিম কোর্ট সুমোটো মামলা করলেন, জুনিয়র ডাক্তারদের বারবার কাজে ফেরার কথা বললেন, আপনারা সে কথা শুনলেন না। টিমের বাড়িতে গিয়ে আপনারা লাস্ট যেদিন আলোচনা করে এলেন, সেদিন আপনাদের আন্দোলন মঞ্চের অন্য রূপ হলুদ ধোঁয়া নীল ধোঁয়ায় ভরে গেল, যেন অকাল দেওয়ালি চলে এসেছে, আপনাদের জিত হয়েছে। সাধারণ মানুষও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেল, তার কারণ তারা পরিষেবা থেকে ব্যাহত হচ্ছিল, তারা পরিষেবা পাচ্ছিলেন না। কোন্নগরের বিক্রম থেকে শুরু করে এরকম অনেক মারা গেছে আপনাদের এই আন্দোলন, ভুয়ো আন্দোলনের জন্য। আপনারা সেটা ভাবলেন না। যাই হোক, বাংলার মানুষ ভাবলো না, ঠিক আছে, একটা জায়গায় তো এসে মিটল। আমাদের যা যা টেস্ট গুলো আগে লেখা ছিল, সেগুলো এখন গেলে হসপিটালে বোধহয় হবে। যে অপারেশনের ডেট দেওয়া ছিল, সেগুলো গেলে বোধহয় হবে। বাংলা একটা কথা আছে জানেন তো, চোরা না শুনে ধর্মের দায়ী। আপনারা আবার সেই দিকে হাঁটলেন। আপনারা যদি আলোচনায় স্যাটিসফাই না হন, তাহলে আপনাদের যে প্রতিনিধিরা সেদিনে গিয়েছিলেন 35 জন, তাহলে তারা বাইরে এসে অমন বিজয় উৎসব করলেন কেন? নিশ্চিতভাবে আপনারা আলোচনায় স্যাটিসফাই হয়েছিলেন। তাই একে অপরকে জড়িয়ে ধরে আপনাদের আনন্দের কান্না সেদিন আমরা দেখেছি, আপনাদের সেই জয়ের ইতিহাস আমরা দেখেছি, আপনাদের সেই উচ্ছ্বাস আমরা দেখেছি। আশ্চর্য রকম ভাবে খারাপ লেগেছিল আরেকটি জায়গা, যে আসল জানি আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল আন্দোলন, সেখানে কি তার কি কিছু হলো? সে কি পেল বিচার দ্রুত? সেই অভয়া, কারণ আপনারা বলেছিলেন এদের চেঞ্জ করতে হবে 5 দফা দাবিতে, এবং 5 দফার দাবির সেখানে নির্যাতিতার জন্য যে দাবি ছিল আপনাদের, প্রথম দাবি যেটা আপনারা ইমেল মারফত পাঠিয়েছিলেন, সেখানে আপনারা দাবি করেছিলেন, বলেছিলেন নিজেরাই, যে এটা এখন স্টেট ম্যাটার নয়, এটা সিবিআই এবং সুপ্রিম কোর্টের অবজারভেশনে সিবিআই তদন্ত করছেন। শুধু বলেছিল স্টেট যাতে যা হেল্প চায় সেটা যেন তাড়াতাড়ি স্টেট করে দেয়, সিবিআই যা হেল্প চাইবে সেটা যেন স্টেট তাড়াতাড়ি করে দেয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে দাবি পরিবর্তিত হয়ে গেল। কাদের কথায় পরিবর্তন করছেন? আজকে কি লিখলেন? Obvious question of justice should be answered immediately without any further delay in the form of the
protected judicial processes. সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে সিবিআই তদন্ত করছে, তাহলে নির্যাতিতার বিচারের প্রশ্ন কবে হবে, কি হবে, তার উত্তর যদি জানতে হয় আপনারা সিবিআই এর কাছে যান। জুডিশিয়াল প্রসেসে দেরির ব্যাখ্যা আপনার রাজ্যের থেকে চাইছেন কেন? আপনাদের তো সুপ্রিম কোর্টে আইনজীবী দাঁড়িয়েছেন, তিনি সুপ্রিম কোর্টকে প্রশ্ন করুন না যে জুডিশিয়াল প্রসেসে দেরি হচ্ছে কেন। এই প্রশ্ন রাজ্যকে করে কোনো লাভ আছে না? শুধু মানুষকে বোকা বানাবার আর একটা প্রচেষ্টা আপনারা করে চলেছে। তারপর কি বললেন? তারপর বললেন হেলথ মিনিস্ট্রি মাস্ট টেক রেসপন্সিবিলিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ incompetence, corruption, and must immediately remove the health secretary from his position. আবার একই গল্প। যেদিন আপনারা আলোচনার টেবিলে বসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রী আপনাদের সব দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু তিনি একটা কথা বলেছিলেন আপনাদের প্রসিডিংসে, সেটা কিন্তু লেখা রয়েছে যে ইমিডিয়েট আমরা হেলথ সেক্রেটারিকে সরাতে পারবো না বা সরাবো না। সেটা আপনাদের সঙ্গে আলোচনা মোতাবেক হয়েছিল এবং সেই আলোচনা থেকে উঠে এসেই কিন্তু আপনারা বিজয় উৎসব পালন করেছিলেন। তাহলে আজকে আবার আপনাদের 2 নম্বর দাবিতে সে কথা পুনর্বার আসছে কেন? তার ফায়সালা তো সেদিন আলোচনাতেই হয়ে গিয়েছিল। আপনাদের এবারে জুনিয়র ডাক্তারদের বলছি, আপনাদের এবারে 3 নম্বর দাবি কি ছিল? 3 নম্বর দাবি ছিল এ সেন্ট্রালাইজড রেফারেল সিস্টেম must be implemented immediately in all hospitals and medical colleges in the state. আর 4 নম্বরটা কি ছিল? A digital bed vacancy monitor must be established in each medical college and hospitals. এই দাবি আপনাদের আগে ছিল না কেন? আচ্ছা, ধরে নিচ্ছি এই দাবি আপনারা নতুন করে ঢুকালেন এবং যেটাকে ইমিডিয়েট বলছেন, একটা সফটওয়্যার রেডি করে সেই সফটওয়্যারকে ট্রায়াল করিয়ে তারপরে এই সিস্টেমে সেটাকে ইমপ্লিমেন্ট করতে কতদিন সময় লাগে? আজকে বললে কি কালকে হয়? ছেলের হাতে মোয়া নাকি একজনের থেকে নিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া হয়? ছেলের হাতে মোয়া তো না। আপনারা যেদিন অপারেশন করেন পরের দিনই কি পেশেন্টের ব্যথা বেদনা সব ভালো হয়ে যায়? সময় লাগে। আপনারা তো, আপনাদের সিদ্ধারা মজবুত, আপনাদের অসম্ভব মেধা, তা সেই মেধায়, সেই শক্ত শীত দ্বারায় এটুকু ভাবতে কি খুব অসুবিধা হয় যে একটা নতুন করে প্রসেসকে ইমপ্লিমেন্ট করতে এই যেটা সিস্টেমের কথা বলছেন সেটার একটা সফটওয়্যার ডেভেলপ করে সেই সফটওয়্যারকে ট্রায়াল রান করিয়ে সেই সফটওয়্যার দিয়ে এটাকে মনিটর করতে আজকে বললে এটা কাল হয় না? এটা আপনারা ভুলে গেলেন। আপনারা ভুলেননি, আপনাদের মনে আছে, আপনাদের পুরো বিষয়টাই মনে আছে, কিন্তু আপনারা শুধু ইলাস্ট্রেশন করে যাচ্ছেন, টেনে টেনে বাড়িয়ে যাচ্ছেন। এটা গেল 4 নম্বর। 5 নম্বরে আসছি আমি। আবার নতুন করে উঠে এলো আপনাদের 5 নম্বর দাবি, যে দাবিতে আপনারা বলছেন টাস্ক ফোর্স based on each college, each elected representation of junior doctors must be formed in all medical college and hospital to ensure necessary arrangements for CCTV, on-call rooms and bathrooms. তারপর কখন কে করেছেন? প্রথম দিনই সুপ্রিম কোর্ট করেছে এবং কেন্দ্রকে সেটা নির্দেশ দিয়েছে। এই টাস্কফোর্স কতটা গঠিত হলো, কতটা এগিয়ে এলো বা এগিয়ে গেল, সেটা সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বলেছেন খোঁজ দিতে। দেখছেন খোঁজ নিয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কত তাড়াতাড়ি এই টাস্কফোর্স তৈরি করতে পারেন বা তাদের ওয়ে অফ অ্যাকশন কি হবে, কিভাবে তারা কাজ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা বলছেন টাস্কফোর্স আর সিসিটিভি ইনস্টলেশন চলছে। আপনারা জানেন সমস্যা শুধু আপনাদের নয়, আপনারা যাদের চিকিৎসা দিচ্ছেন না, আপনাদের চিকিৎসার কারণে, না চিকিৎসা পেয়ে, না চিকিৎসা দেবার কারণে যে মানুষগুলো মারা যাচ্ছেন, বা বাংলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সেখানে মানুষগুলোর প্রাণ বাঁচানো সব থেকে বড় জরুরি। এটা আমাদের দাবি সরকারের কাছে।
আপনাদের দাবির থেকে। আপনাদের তো মেরুদণ্ড শক্ত, ডাক্তারবাবু। আপনাদের এত সুন্দর, এত সবল মেরুদণ্ড, এই সবল মেরুদণ্ড নিয়ে আপনারা এত ভয় পান, এত ঋজু মেরুদণ্ড তাদের, এত ভয় পান। সুভাষচন্দ্র বোস কোন একটা জায়গায় বলেছিলেন নেতাজি যে মাই শোল্ডার ইজ ব্রড এনাফ টু ক্যারি এনাফ বদনাম। তো আপনাদের মেরুদণ্ড যদি দৃঢ় হয়, কাঁধ যদি চওড়া হয়, তো যদি মেধা থাকে, সেই মেধা এবং মেরুদণ্ডের দৃঢ়তাকে কাজে লাগিয়ে আপনারা পাচ্ছেন না ফিরতে। আপনারা ছোট ছোট বায়না করছেন। 6 নম্বর দাবি তুলে এলুন, পুলিশ প্রোটেকশন ইন হসপিটাল মাস্ট বি ইনক্রিজড with the hiring of permanent male and female police personnel and not by civic volunteer. কেন নয় সিভিক ভলেন্টিয়ার? কেন নয় সিভিক ভলেন্টিয়ার? ওই একা সঞ্জয় রায় তাই? ওই একা সঞ্জয় রায় যদি সিভিক ভলেন্টিয়ারের ফ্যাটার্নিটিকে নষ্ট করতে পারেন, আপনাদের সন্দীপবাবু এতদিন তো ছিলেন, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটেতে কিছুদিন আগে আমরা দেখেছি, আপনারা প্রত্যেকে দেখেছেন, দর্শকরা প্রত্যেকে দেখেছেন, যে অন্য একটি স্টেটে একজন ডক্টর, তিনি এক মহিলা নার্সের সঙ্গে অভব্য আচরণ করাতে সেখানে একটা ঘটনা ঘটেছে। একজন ডক্টর তার পেশেন্টকে খুব নোংরা ভাবে ব্যবহার করেছেন, তার মাকে ওষুধ আনতে পাঠিয়ে। তাহলে আপনাদের ফ্যাটার্নিটির লোক যদি এটা করতে পারে, তাহলে সেই ডাক্তারদের অপরাধে আপনারা অপরাধী নন? তাহলে শুধু সঞ্জয় রায়ের অপরাধে, শুধুমাত্র সঞ্জয় রায়ের অপরাধে, বা সঞ্জয় রায়ের মতো গুটি কত সিভিক পুলিশ, তাদের অপরাধে গোটা সিভিক পুলিশের সম্প্রদায়, গোটা রাজ্যের সিভিক পুলিশ সবাইকে এক দাড়ি পাল্লায় মেপে নিলেন? তাদের কথা বলছেন কন্ট্রাকচুয়াল। এই বন্যাতে আশা দিদিরা এক গলা জলে দাঁড়িয়ে তারা প্রসূতি মাদের হসপিটালে নিয়ে আসছেন, তাদের ডেলিভারি করাচ্ছেন। তাহলে তারাও তো কন্ট্রাকচুয়াল। কোন কন্ট্রাকচুয়ালের কথা বলছেন আপনারা জানেন? আপনারা জানেন সেন্ট্রাল ল্যাবগুলোতে কত কন্ট্রাকচুয়াল স্টাফেদের কাজ করানো হয়, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ নথি। আপনারা জানেন ভারতীয় সেনাবাহিনীতে নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে কন্ট্রাক্ট বেসিসে? আপনারা জানেন? এমনটা কিন্তু নয়, আপনারা সবটাই জানেন। শুধু ইলাস্ট্রেশন, শুধু বাড়িয়ে দড়ি টানছেন, দড়ি টানছেন, দড়ি টানছেন, শুধু আন্দোলনের জিগির তুলছেন, আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য নোংরা খেলা খেলছেন, নোংরা খেলা খেলছেন আপনারা। বাংলার প্রতিটি সাধারণ মানুষের সঙ্গে আপনারা প্রতারণা করছেন। এটা আপনারা ভাববেন, নিশ্চিত রূপে এটা ভাবুন। আর বাংলার সব পুলিশকে তুলে নিয়ে যদি শুধু আপনাদেরই প্রোটেকশন দিতে হয়, তাহলে বাংলার সাধারণ মানুষের প্রোটেকশন কারা দেবে? আপনাদের সিকিউরিটির জন্য যদি এত পুলিশ মোতায়েন করতে হয়, তাহলে বিক্রমের লাইফের সিকিউরিটি হলো না কেন? বিক্রমের মতো যারা দিনের পর দিন চিকিৎসা না পেয়ে অকালে চলে গেলেন আপনাদের আন্দোলনের কারণে, তাদের সিকিউরিটি কে দেবে? ইমার্জেন্সিতে রুগী যাবার পরও 2 ঘন্টা ধরে কোনো ডাক্তার তাকে দেখতে এলেন না, সেই মানুষটার জীবনের সিকিউরিটি কে দেবে? আপনাদের তো ভগবানের সঙ্গে তুলনা করা হয়। ডাক্তার মানেই ভগবান, আম জনতা বিশ্বাস করে, আমরা ভাবি তাই। কারণ আমাদের সুস্থতা আপনাদের হাতে, সেটা আপনারা ভেবে দেখলেন না, আপনারা দড়ি টানছেন। 7 নম্বর দাবিতে আপনারা কি বললেন? All vacant position of doctors, nurse and healthcare workers in hospital must be filled immediately. আপনারাও জানেন, বাকি সবাই জানে। কারণ এই ভ্যাকেন্সি হঠাৎ করে পূরণ করা যায় না, তার একটা প্রসিডিওর আছে, তার একটা প্রসিডিওর আছে।
সেই প্রসিডিওরে আসতে হয়, তার সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আর যদি আপনারা মনে করেন ডাক্তারবাবু সবিনয় একটা কথা বলুন, কলকাতার বাইরে নর্থ বেঙ্গল, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা থেকে যেগুলো বেশ দূর, বাঁকুড়া, বীরভূম, যেখানে ডাক্তারদের পোস্টিং দেওয়া হয়, ডাক্তাররা যান না কেন? ডাক্তারবাবুরা সেখানে যান না, ডাক্তারবাবুরা তখন চাকরি ছেড়ে দেন। তাহলে এই পোস্টগুলো, ভ্যাকেন্ট পোস্টগুলোকে যদি ফিল করা হয়, যদি সেখানে ডাক্তার, নিয়োগ, নার্স এবং হেলথ ওয়ার্কার হয়তো যাবেন, হেলথ ওয়ার্কার যিনি বা নার্সিং দিদিরাও হয়তো যাবে, ম্যাডামরাও হয়তো যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, যখনই আপনাদের শিডিউল ট্রান্সফার হয়, যখন কলকাতার বাইরে যেতে হয়, কারণ কলকাতাতে তো একটা সুবিধা আছে না, কলকাতাতে সরকারি হসপিটালে প্র্যাকটিস করবেন, তারপর ডিউটিটাকে নিজের মতো সাজিয়ে 36 ঘন্টা ডিউটি করবেন, আর ওই 36 ঘন্টার কথা আমজনতার কাছে বলে সহানুভূতি করাবেন। আর বাইরে আপনাদের চেম্বার, বাইরে আপনাদের প্র্যাকটিস, সমস্ত কিছু বজায় থাকে। কিন্তু যখনই সেটা বাঁকুড়া হয়ে যায়, যখনই সেটা বীরভূম হয়ে যায়, যখনই সেটা দিনাজপুর হয়ে যায়, যখনই সেটা রায়গঞ্জ হয়ে যায়, যখন মালদা, মুর্শিদাবাদ হয়ে যায়, বা উত্তরবঙ্গের কোনো একটি জায়গা আলিপুরদুয়ার হয়ে যায়, তখনই আপনাদের চাকরি ছেড়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয় এবং চাকরি আপনারা ছাড়েন। তার ভুরি ভুরি উদাহরণ আছে, কটা দেখতে চাইবেন, দেখিয়ে দেন। এটা আপনারা ভাবলেন, লিখে দিতে হয়, লিখে দিলেন। আপনারাও জানেন, আপনারাও ভেবেছেন, আপনারা শুধু আন্দোলনকে জিইয়ে রাখার জন্য, নৈরাজ্য তৈরি করার জন্য, পুজো কেন্দ্রিক অর্থনীতিকে ধ্বংস করার জন্য আপনারা এই ষড়যন্ত্র করছেন বাংলার মানুষের সাথে। 8 নম্বর দাবিতে বলছেন, inquiry committee must be established in every medical college to investigate those involved in threat syndicate and punish them. An inquiry committee must also be formed at the state level. এই দাবির পরিপ্রেক্ষিতে ডাক্তারদের আইনজীবী, আপনাদের আইনজীবী এবং সুপ্রিম কোর্টেও বলেছেন, সেখানে তো ওনাকে সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছে, মহামানব সুপ্রিম কোর্ট, যে এরকম কোনো নাম থাকলে যারা থ্রেড কালচারের সঙ্গে আছেন, যারা থ্রেড সিন্ডিকেটের সঙ্গে আছেন, তাদের নাম সিবিআই কে দিন, সিবিআই এনকোয়ারি করুক। তাহলে সিবিআই এনকোয়ারি করে যা দেবে সেটা ব্যবস্থা নেওয়া হবে। আর এনকোয়ারি কমিটির কথা তো আগের মিটিংয়েই রাজ্যের তরফ থেকে বলা হয়েছে এবং সেটা গঠন করে দেওয়া হয়েছে সিএস এবং সিপি কে নিয়ে, চিফ সেক্রেটারি এবং পুলিশের সিপি কে নিয়ে সেটা তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে আবার নতুন করে কিসের দাবি? মা একটা বেলুন নেব, শুধু একটাই নেব, তারপর যখন বেলুনওয়ালার কাছে যাওয়া হলো, একটা নয় দুটো নেব, দুটো নয় তিনটে নেব, তিনটে নয় চারটে নেব। এই আপনাদের রীতি, এই আপনাদের নীতি, এই আপনাদের শক্ত মেরুদণ্ড, এই আপনাদের চওড়া কান আর বিস্তর মেধা। 9 নম্বরের দাবিতে বলছেন, ইলেকশন ফর স্টুডেন্ট কাউন্সিল মাস্ট বি conducted immediately in every medical college. All colleges must recognize RDA elected representation of student and junior doctors must be ensured in all committees managing colleges and hospital. All committees managing college and hospital. ভাবুন তো আপনারা, কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? চাইছিলেন আপনাদের সিকিউরিটি, এখন চলে এলেন ইউনিয়ন ইলেকশন, এখন ইলেকশন করতে হবে। এইরকম একটা পরিস্থিতিতে যেখানে মানুষ পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে, পরিষেবা পাচ্ছে না, চিকিৎসা পরিষেবা, সেখানে আপনারা চলে এলেন কোথায়? না, এখন স্টুডেন্ট ইলেকশন করতে হবে এবং স্টুডেন্ট ইলেকশন করে সেই কমিটি তৈরি করে দিতে হবে। মামার বাড়ির আবদার, যখন বলবেন যা তখন তাই। ভাববেন না? ভাবছেনও আপনারা, বলছেনও আপনারা, ভাবছেনও আপনারা, কারণ আপনাদের এই কাজ এখন হয়ে দাঁড়িয়েছে, বারবার বলছি, নৈরাজ্য তৈরি করা, বাংলার স্বাস্থ্যের পরিবেশ, মানুষের অধিকারকে খর্ব করা। এটা কিন্তু মানুষ দেখছেন ডাক্তারবাবু। আপনারা ভাবছেন নতুন নতুন মুখ নিয়েছেন, নতুন নতুন দাবি পেশ করে আপনারা অনেক কিছু করবেন। বাংলার মানুষ কিন্তু নিক্তি নিয়ে বসে আছে, বাংলার মানুষ নিক্তি নিয়ে বসে আছে। যে মানুষগুলো
আপনাদের প্রথম দিকে আপনাদের সঙ্গে গলা মিলিয়েছিল, রাস্তায় নেমেছিল, আজকে তাকেও কিন্তু ভাবতে হচ্ছে তার বাড়ির লোক অসুস্থ হয়ে গেল, তিনি কোথায় যান, কি করতে চাইছেন? ফেক কালচারের নাম করে বিরোধী সংগঠন, মানে এখন আপনারা যারা আন্দোলন করছেন তাদের বিরোধীও তো সংগঠন আছেন, কারণ অনেক ডাক্তাররাই আপনাদের আন্দোলনে আর নেই। আপনারা চাইছেন এই ডামাডোলে ঘোলা জলে মাছ ধরে কলেজগুলোকে দখল করতে। বিশেষ রাজনৈতিক মতাদর্শ নিয়ে রাস্তায় নেমেছেন। রাজনীতি করতে হলে রাজনীতি করুন, দুটো খেতাব তো একসঙ্গে এইভাবে হয় না। আপনাদের ডাক্তার বাবু বলা হবে, আপনারা এলে করিডোর দিয়ে হাঁটলে পেশেন্ট পার্টি দাঁড়িয়ে পড়বে, বলা হবে যে ডাক্তার বাবুরা ভগবানের সমান, বলা হবে এটা একটা নোবেল প্রফেশন। আর এর সঙ্গে এই নোংরা রাজনীতি, এই আপনাদের পাশে যারা আছে, দীপশিতা, ইপসিতা, কলতান, মীনাক্ষী, আরো যারা যারা আছে, তাদের দেখানো পথে হাঁটছেন। তারা তাদের রাজনৈতিক জায়গা হারিয়েছে, আর আপনাদের সামনে রেখে তারা রাজনৈতিক লড়াই করতে চাইছে। এটা কি আপনারা বোঝেন? আপনারা বোঝেন, আপনারা বোঝেন, কারণ আপনারা যারা আন্দোলনের মুখ হয়ে রয়েছেন, আপনারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে আপনারা যুক্ত। সুতরাং আমাদের মতো আম জনতা যারা, তারা তো বলতেই পারে যে রাজনীতি করতে হলে রাজনীতির ময়দানে আসুন। হসপিটালটা রাজনীতির জায়গা নয়, ওটা আপনারা প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা অঙ্গীকারবদ্ধ যে আপনারা অসুস্থ মানুষের চিকিৎসা করে তাকে সুচিকিৎসা দিয়ে আবার তাকে তার স্বাভাবিক জীবনে আপনারা ফেরত পাঠাবেন বা ফেরত পাঠাবার চেষ্টা করবেন, এবং আপনার সেই চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। ভুলে গেলেন সেই শপথ, ভুলে গেলেন সেই অঙ্গীকার, সেই সামাজিক দায়বদ্ধতা। আর একটা বিষয় বলি, যেটা আপনাদের লাস্ট দাবি, মানে the rampant corruption and lawlessness inside WBMC and WBHRB must be brought under inquiry immediately. আপনাদের আইনজীবী এই বিষয় তো সুপ্রিম কোর্টে তুলেছিলেন, তাহলে সেটাও তো সুপ্রিম কোর্ট বলেছেন যেটাও সিবিআই দেখবে, এবং সেই কমিটি, মেডিকেল কলেজের জন্য তো সরকারের বলে দেওয়া কমিটি সেখানে রয়েছে, সেখানে নালিশ জানান না। আর সুপ্রিম কোর্ট তো সিবিআই কে আলাদা করে দেখতে বলেছে। তাহলে সেই একই মামার বাড়ির গল্প আলাদা আলাদা জামা পরে প্রেজেন্ট করছেন কেন? বাংলার মানুষকে শুধু ভুল বোঝাতে? আপনারা কত বড় আন্দোলন করছেন সেটা দেখাতে পাচ্ছেন কি? দেখাতে হলো কি সেটা? সুপ্রিম কোর্টে হালে পানি না পেয়ে আপনাদের পুরনো থ্রেড কালচার আপনারা থ্রেড করছেন। আপনারা তো প্রতি মুহূর্তে থ্রেড করছেন বাংলা সরকার, একটা নির্বাচিত সরকার। এটা দিন না হলে করবো না, ওটা দিন না হলে করবো না, এটা বলুন না হলে বলবো না। ট্রেড নয়, খুব ঠান্ডা মাথায় ট্রেড করেছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি, পূজা উদ্যোক্তাদের বলেছেন তো সেদিন যদি রাত দখল হয় তাহলে পূজা উদ্যোক্তারা বিপদে পড়বে। কি করবে? ডাক্তার চেতনা ধরে লাঠি ধরবেন তো? বাংলার মানুষ কি এত বোকা? বাংলার মানুষ কি এত গোবেছাড়া? বাংলার মানুষ কি আপনাদের ষড়যন্ত্র, আপনাদের সততা, আপনাদের এই ভণ্ডামি বাংলার মানুষ কি বুঝছে না? নাকি বাংলার মানুষ সেটা দেখছে না? এখন তো সবকিছু সিবিআই এর হাতে। আপনারা দেখতে পাচ্ছেন তো লোয়ার কোর্টে সিবিআই কিরকম নাকানি চোপানি খাচ্ছে, কাগজে খুঁজে পাচ্ছে না। যান গিয়ে ধরুন সিবিআই কে, বলুন নির্যাতিতার দ্রুত বিচার চাই। আজকে নির্যাতিতার বিচারটা হয়ে গেল গৌণ।
আজকে প্রধান হয়ে দাঁড়ালো আপনাদের সিকিউরিটি, আপনাদের ইউনিয়ন ইলেকশন, সিসি ক্যামেরা, স্বাস্থ্য সচিবের পদত্যাগ। অনেক কথা বললাম, সাধারণ মানুষের কাছে অনেকগুলো জিনিস তুলে ধরলাম, যারা যারা এই চ্যানেল দেখবে। সুতরাং প্রশ্ন তো একটা থেকেই যাচ্ছে যে আর কবে, আর কতদিন, আর কিভাবে? কারণ প্রথম আন্দোলন একটু বলে নিই না, প্রথম আন্দোলন যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু আম জনতার আন্দোলন ছিল। নির্যাতিতার বিচার এবং আমার আপনার বাড়ির সাধারণ মহিলাদের নিরাপত্তা, তাদের সম্ভ্রম রক্ষা, তাদের অধিকার রক্ষার লড়াই। সেই আন্দোলনটা আমাদের সবাইকে কাজে লাগিয়ে, সেই আন্দোলনকে কেন্দ্রীভূত করে কিছু রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের মুখ যেসব ডাক্তাররা, বা বলা ভালো তাদের সেই রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বা নেতা যেসব ডাক্তাররা আছেন, তারা আজকে সেই আন্দোলনটাকে সরিয়ে নিয়ে গেলেন শুধুমাত্র নিজেদের নিরাপত্তা, নিজেদের সিকিউরিটি, নিজেদের যা যা চাওয়া পাওয়া সেগুলোকে তারা বজায় রাখার জন্য তারা এই আন্দোলন চালাচ্ছে। এই আন্দোলনের সঙ্গে কতটা নির্যাতিতার বিচার যুক্ত রয়েছে সে বিচার আপনারা করবেন। আজকে এইটুকু থাক। নমস্কার, ভালো থাকবেন সকলে।